কর্মসূচি। সেই কর্মসূচিতে আমরা দেখি যে আমরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলি। তারপরে হচ্ছে মৌমিতা, ভারতে মৌমিতার ধর্ষণ বিরোধী কর্মসূচি ছিল। সেই দিন থেকেই বিশেষ করে দুই একটা মেয়ে, তার মধ্যে ইনক্লুডেড আমি, আমাদেরকে হঠাৎ করে এমনভাবে অনলাইনে বুলিং, ট্রলিং, স্লাট শেমিং, ডিহিউম্যানাইজিং করা হয়, এটা মানে কল্পনা করার মতো না যে একটা মানুষ হিসেবে কতটা স্ট্রং না হইলে এই জায়গাটায় আমরা দাঁড়ায় থাকতে পারি না, এবং আমাদেরকে রীতিমতো একটা সুইসাইডাল টেন্ডেন্সির দিকে ঠেলে দেওয়া হয়। এবং জুলাই ফ্রন্টলাইনার, সাহসী নেত্রী, বাঘিনী কন্যা থেকে তারা হয়ে যায় স্লাট, বেশ্যা, পতিতা, তারপর হচ্ছে অনেক কিছু। তো সেইখান থেকে আমার মনে হয় যে জুলাইটা আসলেই আমাদের ক্ষেত্রে মনে হয় যে নারীদের ক্ষেত্রে আসলেই অনেক বেশি হার্মফুল হয়ে দাঁড়িয়েছে। যখন আমরা নারীদের স্টেক চাওয়া শুরু করি, যেমন হচ্ছে আমরা দেখেছি যে জুলাইয়ের পরে ছাত্র উপদেষ্টা হিসেবে বিশেষ করে 2জন পুরুষ উপদেষ্টা যায়, তখন আমরা ভয়েস রেইজ করি যে শুধুমাত্র পুরুষ কেন যাবে, নারী কোথায়? আমাদের আন্দোলনে কি নারীদের স্টেক ছিল না, নাকি নারীরা যোগ্য না? কোনটা বোঝাতে চাচ্ছেন? সেই জায়গা থেকে ভয়েস রেইজ করে যাচ্ছি, এবং সেই জায়গা থেকে মনে হয় যে নিজের সহযোদ্ধারাই তখন আমাদের বিরোধী হয়ে যায়, তখন আমাদেরকে ট্যাগিং করতে সহজ হয় আর কি। তারা ট্যাগ করা শুরু করে প্রথমত যেই দীর্ঘ ফ্যাসিস্ট আমলে যার বিরুদ্ধে লড়াই করেছি, যার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি সবসময় ক্যাম্পাসে, সেই তার দালাল হিসেবেই আমাদেরকে আখ্যায়িত করা হয়। এবং শুধুমাত্র নারী হিসেবে আমাদের ইনবক্সে, তারপর কমেন্টে শুধুমাত্র নারী হওয়ার কারণে জেন্ডার বেসড যেই থ্রেডগুলো, যেমন ধর্ষণ, এই ধর্ষণের যেই থ্রেডগুলো, এটা তো আমাদেরকে এফেক্ট করছে। এবং আমরা তো রাজনৈতিকভাবে ট্রেন্ড, আমরা সাংগঠনিক কর্মী, আমি সংগঠন করে বড় হয়েছি, এর জন্য হয়তো আমার সয়ে গেছে বা আমার সইতে হয়েছে। কিন্তু যারা এই আন্দোলনে কোনো রকমের ট্রেনিং ছাড়া নেমেছে এবং আন্দোলনকে লিড দিয়েছে এবং কোনোভাবে ভাইরাল হয়েছে, সেই নারীগুলা পরবর্তীতে রাজনীতিতে ইন্সপায়ার্ড হয়ে যে বাংলাদেশকে পরিবর্তনের জায়গায় নিয়ে যেতে চেয়েছিল, সেই জায়গাটা তৈরি করার পরিবর্তে সেই নারীগুলোকে স্লাট শেমের মুখোমুখি হতে হয়। ফ্রন্টলাইনার, বিশেষ করে ফ্রন্টলাইনার, তাদেরকে এলিমিনেট করার জায়গাটা সবার আগে স্লাট শেম, সেই হাতিয়ারটা, বাংলাদেশে যে এই হাতিয়ারটা কত বড় কাজে লেগেছে। এবং আমরা দেখেছি যে বিশেষ করে এই যে হেইট স্পিচ হচ্ছে নারীদের কমেন্ট বক্সে, ইনবক্সে, সেটা হচ্ছে তাদের মনোবল ভেঙে দেওয়ার ক্ষেত্রে কাজে লাগে। এবং আমরা দেখেছি যে বাংলাদেশে যারা হচ্ছে নারীদেরকে নেতৃত্ব পর্যায়ে দেখতে চায় না এবং সেই রাজনীতি করে, বিশেষ করে জামাত শিবির এবং হচ্ছে পতিত সরকার তার সাথে পরবর্তীতে অ্যাড হয়, তাদের বটবাহিনী আমাদের কমেন্টে, ইনবক্সে, পরবর্তীতে তারা যখন গুপ্ত রাজনীতি থেকে বের হয় তখন তাদের রিয়াল চেহারা, বিশেষ করে ডাকসু নির্বাচনের পরবর্তীতে আমরা দেখি যে হল সংসদে যারা সাধারণ শিক্ষার্থী নামে দাঁড়িয়েছিলেন, তারা বিশেষ করে পরবর্তীতে দেখি তারা শিবির কর্মী। তো আমার মনে হয় যে এই ডাকসুতে বিশেষ করে মেজরিটি নিয়ে যারা জয়ী হয়েছেন, তারা বিশেষ করে এই হেইটের বীজ বপন করেছে আন্দোলনের পরে। এবং এই হেইট প্রত্যেকটা দলের, প্রত্যেকটা সংগঠনের এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের মেয়েকে এফেক্ট করেছে, যারা রাজনৈতিক কর্মী, এবং সেটা ছাত্রদল হোক, ইনকিলাব মঞ্চ হোক, তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল কেউ হোক, কোনো নারীকে ছাড় দেয় নাই। সেই এফেক্টটা প্রত্যেকটা রাজনৈতিক নারীকে এফেক্ট করেছে। এবং আমাদের এই ক্ষেত্রে সবাইকে এক হওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি আমরা হচ্ছে অপোজিশনকে সবসময় হচ্ছে আমরা দোষ দিয়েছি, কিন্তু নিজের দলকে, নিজের সহপাঠীদেরকে কোনো সময় আমরা দায়ী করি নাই। বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো যারা পাওয়ার পলিটিক্স করে আর কি, পপুলিস্ট কথাবার্তা বলে। এবং আমরা দেখেছি যে যারা
নারীর সংরক্ষিত আসনে গিয়েছেন, তারাও হচ্ছে বিশেষ করে অর্নামেন্টাল প্রেজেন্টটাকে হচ্ছে গ্রহণ করেছে এবং নিজের নিজের স্ববিরোধী যেই রাজনীতি করেছেন, সেই জায়গাটায় আমি মনে করি যে আমরা আলটিমেটলি নারীর যেই মানে বিগত শত বছর ধরে আমরা যেখানে এসেছি, নারী আজকে শিক্ষায় এগিয়ে, নারী আজকে বিজ্ঞানে এগিয়ে, দর্শনে এগিয়ে, এবং হচ্ছে আমাদের যে সংস্কৃতিতে নারীর যেই ভূমিকা, সভ্যতায় যেই ভূমিকা, সেই জায়গাটা না অস্বীকার করে যারা, তাদের সাথে আমরা লিয়াজু করে চলছি। তার মানে আমার স্ববিরোধী যেই রাজনীতিটা, সেটাই করছি, নারী বিদ্বেষী রাজনীতিটা। আমরা দেখেছি যে বিশেষ করে নারীর অঙ্গ নিয়ে স্লোগান দেওয়া হয়, তারপর হচ্ছে থ্রেড দেওয়া হয়। এই রাজনীতি আলটিমেটলি আমার রাজনীতি না। এবং হচ্ছে একজন প্যানেলিস্ট হিসেবে আমি শুধুমাত্র দল হিসেবে করতে চাই না, আমি একজন ভিকটিমও, এবং আমার উপরে যা গিয়েছে, এবং আমি কোনো সময় চাই না যে আমার অপোজিটে যে নারীটা, সেও তো রাজনীতি করতে আসছে, এবং রাজনীতি করার জন্য শুধুমাত্র নারী হওয়ার কারণে এই ধরনের ট্রমার উপরে যাক, সেটা আমি কোনো সময় চাই নাই, এবং আমরা সেটা বিশ্বাসও করি না। আমরা চেয়েছিলাম সবসময় যে নারীর জন্য রাজনীতিতে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হোক, এবং সেই পরিবেশটা জুলাইয়ের পরে অনেক ভালোভাবে হতে পারতো। কিন্তু আলটিমেটলি নারীদেরকে পলিটিক্যাল একটা টুল হিসেবে ব্যবহার করা হয়েছে সব সময়, এবং এখন পর্যন্ত এটা খুবই ন্যাস্টি রাজনীতি। এবং হচ্ছে আমার মনে হয় যে আমি এইটাকে তীব্র নিন্দা জানাই, এবং এই ধরনের রাজনীতিকে ঘৃণা জানাই, এবং হচ্ছে এই ধরনের রাজনীতির সাথে যেই নারীরাও জড়িত, তাদেরকে আমি মনে করব যে অর্নামেন্টাল প্রেজেন্ট ছাড়া আর কিছুই না। ডাকসুর সময় যখন আমি ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াই, সমাজসেবা সম্পাদক, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক হিসেবে, তারপরে আমি দেখেছি যে বিভিন্ন পেজ থেকে এই পদটাকেও হচ্ছে শুধুমাত্র নারী হয়ে দাঁড়ানোর কারণে আমাকে সমাজসেবিকা হিসেবে ট্যাগ দেওয়া হয়েছে, যেটা আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, সেটা আমি মনে করি ওই পদে যারা দাঁড়িয়েছেন, যেমন যারা জয়ী হয়েছেন, বা আমার ফিলো যারা জয়ী হয়েছেন, তারা এটার প্রতিবাদ জানাতে পারতেন, কিন্তু জানানো হয়নি বা করে নাই। আই থিঙ্ক আমাদেরকে সব কিছুর ঊর্ধ্বে একজন নারীর পাশে দাঁড়ানোটা সবার আগে দরকার ছিল। এবং মোনামি ম্যামের প্রতি যা হয়েছে, এবং আমার প্রতি যা হয়েছে, আমি কিন্তু মোনামি ম্যামের উপর হয়ে যাওয়া, তারপর মাহমুদা আপুর উপরে যা হয়েছে সেটার প্রতিবাদ জানিয়েছি, জেবিন আপুর উপরে যা হয়েছে সেটার প্রতিবাদ জানিয়েছি। কিন্তু আপনারা যখন সিলেক্টিভ প্রতিবাদটা জানান না, তখন মনে হয় যে আচ্ছা আলটিমেটলি আপনারা কাদের রাজনীতি করছেন, সেটা হচ্ছে বিষয়। তো এই যে সেবাদাসী, আপনাদেরকে যখন সেবাদাসী বলা হয়, যখন আমাদেরকে পতিতা বেশ্যা বলা হয়, তখন আলটিমেটলি একটা নারীকেই অপমান করা হয়। নারীর প্রতি যেই বিদ্বেষ, এখন জুলাইয়ের পরে এই যে বটবাহিনী থেকে এখন রিয়াল আইডিতে পরিণত হয়েছে, তারা কোনো না কোনোভাবে কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত, কোনো না কোনো জায়গায় কাজ করে, কোনো না কোনো সংগঠনের সাথে জড়িত, এবং সেই জায়গাটায় সাংগঠনিকভাবে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না। প্রাতিষ্ঠানিকভাবে কোনো কর্পোরেট জায়গায় যদি সে কাজ করে, সেই জায়গায় জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা যেই নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে আখ্যা দিয়েছেন যে এই দেশে কোনো মব চলবে না, কিন্তু এরপরে নারীর বিরুদ্ধে মব হচ্ছে, ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষী কথাবার্তা বলা হয়, এবং এই নারী বিদ্বেষ সংসদে, বিশেষ করে সংসদে নারী বিদ্বেষী কথাবার্তা বলা হয়। আমি দেখি খুবই বিশেষ করে রুমিন ফারহানা ছাড়া কেউই কোনো এই বিষয়ে কথা বলতে চায় না, যেন এই বিষয়ে কথা বললে তার পপুলারিটি লুজ করতে পারে। বিশেষ করে নারীরাই অনেক ক্ষেত্রে সাবমিট করে এই ধরনের রাজনীতিতে, এবং এই ধরনের রাজনীতি আমাদেরকে আলটিমেটলি পিছায় দিচ্ছে, এবং নারীদেরকে পিছাইলে একটা দেশে সমস্ত জাতি পিছাবে, এবং সমস্ত জাতি পিছিয়ে পড়বে। এবং বাংলাদেশে
আর আরেকটা বিষয় আমার ক্ষেত্রে হয়েছে যে বিশেষ করে নারী না, আমি হচ্ছে কালো, আমি বাঙালি, মানে বাঙালি যেই অবয়ব সেইটা শাড়ি পরি, তারপর হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরি, সেই পোশাক ধরে অ্যাটাক করা হয় এবং হচ্ছে আমার বর্ণ নিয়ে অ্যাটাক করা হয়। আরে ভাই, আমি বাঙালি, আমি তো কালোই হব, তাই না? এই যে ব্রিটিশরা যেই ঔপনিবেশিক চিন্তা আমাদের ভিতরে, বর্ণবাদী চিন্তা আমাদের ভিতরে বীজ বপন করে দিয়েছে, আপনারা নাকি ঔপনিবেশিক শাসনের বিরোধিতা করে আপনারা নাকি হচ্ছে কি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছেন। আমি তো দেখি না কই এটার বিরুদ্ধে আপনারা কথা বলছেন, যে বর্ণবাদের বিরুদ্ধে কোনো সময় কথা বলছেন। তো আলটিমেটলি আমার মনে হয় যে দিস ইজ মানে ভেরি ফেক অফ ইউ, অ্যান্ড আমি মনে করি যে আপনাদের এই আইরনিক্যাল মূলত, কারণ আপনারা বিশেষ করে বেশিরভাগ হচ্ছে একপাক্ষিক আলোচনা হচ্ছে এবং একপাক্ষিক প্যানেল দাঁড়িয়ে গিয়েছে, এবং আমি মনে করি যে আপনারা যখন হচ্ছে অনেক বেশি নিরপেক্ষ রাজনীতি করতে যাবেন, ডাকসু যখন নিরপেক্ষভাবে রাজনীতি করতে চাইবে, তখন সে আরও মানুষকে ধারণ করতে হবে, আরও শিক্ষার্থীদের ধারণ করতে হবে। বিশেষ করে এক ধরনের মতাদর্শিক নারীকে ধারণ করলে হবে না, আরও নারী আছে বাংলাদেশে, বিভিন্ন রকমের মতাদর্শের নারী আছে, তাদেরকেও ধারণ করতে হবে। তখনই সেই নারীরা এই প্ল্যাটফর্মে আসবে, ডাকসুর প্ল্যাটফর্মে কথা বলতে আসবে, ডাকসুকে ওন করবে, এবং পরবর্তীতে ডাকসুতে নারীরা যেন হচ্ছে সমানভাবে অংশগ্রহণ করতে পারে, প্রার্থিতা নিতে পারে, যেন সে স্লাট শেমিংয়ের ভয়ে, আমরা দেখেছি যে আমরা রিপোর্টও করেছি নির্বাচন কমিশনের কাছে, এই রিপোর্টের কোনো রকমের আমরা ফলাফল দেখি নাই, কোনো প্রতিবাদ দেখি নাই। ভিপিজিএস, তারপর হচ্ছে আমাদের নারী প্রার্থীরা আছেন, কোনো রকমের এর বিরুদ্ধে কোনো রকমের স্টেপ নেয় নাই, এবং সেটা নিয়ে তারা কথা বলতে আগ্রহীও না, এবং ব্যক্তিগতভাবে ভালো আছি, মানে আমি তো একটা পাওয়ারফুল করছি, এটাই যথেষ্ট না। এই হেটটা আলটিমেটলি আমাদের সবাইকে প্রভাবিত করবে, এবং আমি এই হেট স্পিচের বিরুদ্ধে এবং যে কোনো দলের যে কোনো রাজনৈতিক মতাদর্শের হেইটের বিরুদ্ধে, এবং আমরা যেই পতিত ফ্যাসিস্ট একটা শুধুমাত্র হাসিনা গভর্নমেন্ট নেমেছে, আওয়ামী লীগ নেমেছে, এর মানে এই না যে ফ্যাসিস্ট বা হচ্ছে ফ্যাসিজম সরে গিয়েছে। ফ্যাসিজম আমাদের মধ্যে আছে, এবং সেই ফ্যাসিজমকে কাটায় উঠতে আমাদের আরও বেশি গণতান্ত্রিক হইতে হবে, পরমত সহিষ্ণু হতে হবে, এবং পরমত সহিষ্ণুতার প্রথম পদক্ষেপ আমরা দেখতে পারবো যে নারীর প্রতি আপনারা কতটা সিম্পাথাইজড, কতটা হচ্ছে মমতা ধারণ করে আপনারা কথাবার্তা বলেন। আপনাদের বিশেষ করে কর্মীরা যখন হচ্ছে একটা কাজ করে, তখন আপনারা সংগঠন থেকে চুপ থাকেন, অথবা সেই কর্মীর দায় নিতে চান না, শুধুমাত্র বহিষ্কার করেই আপনারা করেন। যেমন হচ্ছে বিশেষ করে ডাকসুকে যখন হচ্ছে বেশ্যাখানা বলা হয়, ডাকসু থেকে জোরদার কোনো রকমের প্রতিবাদ আমরা দেখতে পাইনি। তো ইট ইজ এ শেম, আপনারা হচ্ছে ডাকসু নেত্রী হয়ে এইটার বিরুদ্ধে কথা বললেন না, মানে বিষয়টা খুবই নতজানু মনে হয়েছে এবং মেরুদণ্ডহীন মনে হয়েছে। এবং পরবর্তীতে ডাকসু নির্বাচন আসবে, এবং ডাকসু নির্বাচনে পরবর্তীতে আমরা দাঁড়াবো, এবং আরও নারীদেরকে দাঁড়ানোর জন্য আহ্বান জানাবো, তারা যেন নেতৃত্ব পর্যায়ে যায়, এবং তাদের পরিবার, তারপর তাদের সহপাঠী, সহযোদ্ধা, তাদের সংগঠন যেন তাদের পাশে থাকে, এবং তাদের বিরুদ্ধে যারা হচ্ছে দাঁড়াবে, তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা দাঁড়াবে, তারাও যেন সেই নারীটার প্রতি হচ্ছে মানে মমতা দেখায়, যেটা আমরা বলি যে আমার ফেমিনিস্ট, এবং হচ্ছে ফেমিনিজম হচ্ছে মমতার রাজনীতি, মায়ের রাজনীতি, সেই রাজনীতিটার কাছেই আমরা যেতে চাই। আরণ্য কতটা দূরে আমরা, কিন্তু আমরা সেই জায়গায় যেতে চাই। এবং এখন প্যানেলিস্ট হিসেবে আমি আমাদের সহ প্যানেলিস্টদের কাছে দাবি জানাতে পারি, এবং প্রক্টর মহোদয় আছেন, এবং আমাদের যৌন নিপীড়ন বিরোধী সেল শুধুমাত্র কার্যকর নয়, এইটা যেন হচ্ছে আরও বেশি শক্তিশালী হতে পারে, ডিপার্টমেন্টে শক্তিশালী হতে পারে, এবং যেই যখন ধরা পড়ে
কোনো নিপীড়ক, সেই নিপীড়কের শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে সে বেঁচে যায় বা অনেক বেশি ফেঁসে যায়, সেই জায়গাটা যেন না হয়, সিলেক্টিভ বিচার যেন না হয়। এবং সংরক্ষিত আসনে মাননীয় সাংসদরা রয়েছেন, সংরক্ষিত আসনে থেকে কতটা শক্তিশালী ভূমিকা পালন করতে পারবেন সেটা আমার প্রশ্ন থেকে যায়। কিন্তু তাও নারীর পক্ষে রাজনীতি করেন, যেই রাজনীতি একজন নারীকে সাবহিউম্যান হিসেবে ট্রিট করে, সেই রাজনীতি থেকে সেই রাজনীতিকে আরও বেশি ইমপ্রুভ করার চেষ্টা করেন, গণতান্ত্রিক করার চেষ্টা করেন, সভ্য করার চেষ্টা করেন, মানুষকে মানুষ হিসেবে, নারীকে মানুষ হিসেবে ট্রিট করেন, মা বোন না শুধুমাত্র। তো আমার আলাপ এইটাই। ধন্যবাদ আমাকে আজকে অংশগ্রহণ করার এবং কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ ডাকসুকে, ধন্যবাদ। ধন্যবাদ সীমা আপুকে। সীমা আপুর কথার মধ্যে অনেকগুলো পার্সপেক্টিভ এসেছে। মাননীয় প্রক্টর মহোদয় আশা করি সেসব কিছু আমলে নিয়ে পরবর্তী, যেহেতু তিনি পদক্ষেপ আমাদের দায়িত্বে আছেন, তাই বারবার আমি তাকেই সম্বোধন করছি। তো আপুর আসলে কিছু ইনসাইট আমার দিক থেকে আছে, যেহেতু আমি একজন ডাকসুর প্রতিনিধি এবং একই সাথে ঘটনা ঘটে, সেটা 24-এর গণ অভ্যুত্থান। এবং এই গণ অভ্যুত্থানে যেটাকে বলে জুলাই আপরাইজিং, এই জুলাইয়ে আমরা নিজ চোখে দেখেছি যে নারীরা কিভাবে ফ্রন্টলাইনে ছিল এবং এই আন্দোলনটাকে সফল করার জন্য বিভিন্ন রকমের আইকনিক স্টেপ, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয়েছিল, সেই কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে এসে যখন এই আন্দোলনটাকে বিশেষ করে ট্যাগ দেওয়া হয়, তখন এই নারীরাই কিন্তু সেই ট্যাগের বিরোধিতা করে হলের গেট ভেঙে বের হয়ে প্রতিবাদ করে। এবং সেই প্রতিবাদের জেরে পুরুষ সহযোদ্ধারাও ইন্সপায়ার্ড হয় এবং আমাদের সাথে যুক্ত হয় রাজু ভাস্কর্যে। এবং তারপর থেকেই শুরু হয় যে এই আন্দোলনটা এই ফ্যাসিস্ট প্রাক্তন ফ্যাসিবাদী সরকার যারা ছিলেন তাদের গায়ের কাটা হয়ে দাঁড়ায় এই আন্দোলনটা, এবং সেটা দমন করার জন্য যে কোনো উপায়ে এই গণতান্ত্রিক আন্দোলনটা দমন করার চেষ্টা করে। তার প্রেক্ষিতে আমরা 15ই জুলাই দেখি, এবং 15ই জুলাইয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপরে যেই নৃশংস হামলা করা হয়, সেই হামলাটার প্রতিবাদে সারা বাংলাদেশের মানুষ যেভাবে এক হয়ে রাস্তায় নেমেছে। পরবর্তীতে দেখি যে এই আন্দোলনে যেই সফল হওয়ার পরে, সফল কতটা হয়েছে জানি না, কিন্তু একটা ফ্যাসিবাদী সরকারের পতন হয় এবং আমরা সত্যি নতুন একটা দিন, নতুন একটা রাজনৈতিক ব্যবস্থা, তারপর একটা গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছি, যেখানে কোনো রকমের বৈষম্য থাকবে না। এবং বৈষম্য শুধুমাত্র শ্রেণী বৈষম্য না, বৈষম্য শুধুমাত্র রাজনৈতিক বৈষম্য না, এই বৈষম্য আমরা নারীরা যারা রাস্তায় নেমেছি, এবং এই বৈষম্য আমরা দেখেছি যে নারীদের প্রতিও যেন কোনো রকমের বৈষম্য না হয়। কিন্তু 5ই আগস্টের পরপরই আমরা যখন ক্যাম্পাসে একটা কর্মসূচি করি, 9ই আগস্ট মেয়েরা রাত দখল করো, সেটা আমাদের ফেমিনিজম মুভমেন্টের একটা